নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা ঘন্টাখানেক বাংলার কথা আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, 21শে জুলাই যত এগিয়ে আসছে আমাদের প্রত্যেকেরই কিন্তু নজর থাকবে যে এই বছর অর্থাৎ প্রথমবার বাংলায় বিজেপি সরকার আসার পর 21শে জুলাই ঠিক কীরকম হয় বলতে তিনটে 21শে জুলাই আমরা এবছর সম্ভবত দেখতে চলেছি। কোন কোন 21শে জুলাই? একটা কালীঘাট তৃণমূলের 21শে জুলাই, যারা ভিক্টোরিয়া হাউসের সামনে একদম 21শে জুলাই একটা খুব বড় উৎসব করতো, একটা মেগা ইভেন্ট ছিল, সেটা আমরা দেখে অভ্যস্ত, আপনারা সবাই দেখে অভ্যস্ত। কিন্তু এইবার সেটা আর হচ্ছে না, কারণ হাইকোর্ট কিন্তু অনুমতি দেয়নি। সেকেন্ড 21শে জুলাই কারা করতে যাচ্ছে? ঋতব্রত তৃণমূলের আর একটা পার্ট, তারা মেয়র রোডে কোনো একটা জায়গায় করবে যেখানে যেখানে তাদেরকে অ্যালট করা হয়েছে। আর তৃতীয় কংগ্রেসের 21শে জুলাই, এবছর যারা খুব বড় করে, তাদেরই তো এই 21শে জুলাই যেটা সেলিব্রেট করা হয়, যেটা মানুষের সামনে শহীদ দিবস হিসেবে তুলে ধরা হয়, যেটা তারা পালন করে আসছে, তারাও কিন্তু করবে। এই পার্টটা আমরা রাখছি প্রথম দিকে, এবং তার সঙ্গে এই বিজেপি থেকে তৃণমূল এবং তৃণমূল থেকে বিজেপি ভোটের আগে অনেক হয়েছে, কিন্তু ভোটের পর তৃণমূল থেকে বিজেপি এরমটা কিন্তু কথা ছিল না, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই নিয়েও কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। এটা আমরা থাকবো। তার সঙ্গে প্রথমবার দেশে হাইড্রোজেন ট্রেন উদ্বোধন করেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাইড্রোজেন ট্রেন কি, কোথায় চলে, কিভাবে হয়, সেই ব্যাপারে আমরা আপনাদের এডুকেট করব এবং সেই বিষয়েও রাখবো আমাদের বিরতির পর। কিন্তু প্রথমেই প্রাক্তন মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে না একদম নাছোড়বান্দা তিনি কি বলেছেন সমাজ মাধ্যমে যখন লাইভ করেছিলেন, আরও একবার আপনাদের সামনে চালাবো। 21শে জুলাই সম্পর্কে কি বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, শুনুন। মাননীয় আদালতের রায় এই সরকার আমাদের পারমিশন দেয়নি। মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। মাননীয় আদালতের রায় এই সরকার আমাদের পারমিশন দেয়নি। মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। আপনারা শুনলেন, তাহলে যত দিন যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু একা হচ্ছে, একে একে উইকেট পড়ছে, এবং ঋতব্রত তৃণমূল কিন্তু শক্তিশালী হচ্ছে। তারা বলছেন আমরাই আসল তৃণমূল, নির্বাচন কমিশন পর্যন্ত তারা বলছে আমরাই আসল তৃণমূল। দিনের শেষে মানুষই হয়তো ঠিক করবে যে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস দলের ভবিষ্যৎটা কি। আমাদের সঙ্গে আজকে প্যানেলে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা সুধাময় ব্যানার্জি, আমাদের সঙ্গে আছেন রাজ্য কংগ্রেসের মিডিয়া চেয়ারপারসন মিতা চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অনির্বাণ ব্যানার্জি। তিনজনকেই ঘণ্টাখানেক বাংলার কথায় আজকের পর্বে স্বাগত। আমি প্রথমেই অনির্বাণকে দিয়ে শুরু করব। অনির্বাণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এখনও অনেক কনফিডেন্স, এবং তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে তিনি লাইভ করছেন, তিনি বলছেন যে তিনি যদি একা একবার হতে পারেন, তিনি আরও একবার 2026-এ একা হয়ে কিন্তু তিনি আবার নতুন করে শুরু করবেন, এবং খালি গলাতে যদি পারমিশন না দেওয়া হয়, ভয় দেখানো হয় মাইক ম্যান ডেকোরেটরদের, তিনি কিন্তু একাই যথেষ্ট। অনির্বাণ। সেটা তিনি এর আগেও প্রমাণ করেছেন। সিপিআইএম এর সরকার যে সময় কার্যত মধ্য গগনে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করে যখন সিপিএম সরকারকে সরাবার পণ করে তার লড়াই শুরু করেছিলেন, সম্ভবত তিনি এবং তার যারা ঘনিষ্ঠ বৃত্তের মানুষ যারা ছিলেন তারা বাদ দিয়ে কেউই বোধহয় বিশ্বাস করতেন না যে এটা সম্ভব, কিন্তু সেটা তিনি করে দেখিয়েছিলেন। আজকে যখন পুনরায় তার একাধিক বিশ্বস্ত অনুচর বলে যাদেরকে আমরা চিনতাম, যাদের রাজনৈতিক প্রতিষ্ঠাই হয়েছে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, আজকে যখন তারা একে একে বেইমানি করে তাকে ছেড়ে চলে যাচ্ছেন,
অনেকের মনে এই প্রশ্ন জাগছে যে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, আগের সেই জোর তার আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন, রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কেও যারা চেনেন, তারা সম্ভবত এই কথাটির সঙ্গে দ্বিমত হবেন না যে এই পরিস্থিতি থেকেও, সে যতই সংকট হোক, যতই কঠিন পরিস্থিতি হোক, এই পরিস্থিতি থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। এবং আমাদের বিশ্বাস শুধু নয়, আমরা যেহেতু অনেক কাছ থেকে এখন দেখছি, এই ঘুরে দাঁড়াবার লড়াইতে হয়তো কাঠবিড়ালির ভূমিকাই আমরা পালন করব, কিন্তু আমরা জানি পুনরায় এই রাজ্যে রাজনৈতিকভাবে যে ক্ষমতার জায়গায়, যে মানুষের মধ্যে জনপ্রিয়তার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ছিলেন, জনপ্রিয়তা আজও অটুট, কিন্তু বিজেপির জায়গা থেকে তাদেরকে ক্ষমতা থেকে সরানোর যে লড়াই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় লড়ে নিতে জানেন, লড়ে নিতে তিনি পারবেন, এবং আমরা সেই লড়াইতে রয়েছি। এবং আপনি একটা কথা একটু আগে বলছিলেন যে এক এক করে সবাই চলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বল হচ্ছেন, কে আসল তৃণমূল সেই লড়াইতে ঋতব্রত ব্যানার্জির এগিয়ে যাচ্ছেন। আমি শুধু একটা তথ্য দিয়ে রাখি, নির্বাচন কমিশন তাদের সামনে যখন এই বিতর্ক, এই নিয়ে অভিযোগ উপস্থিত হয়, নির্বাচন কমিশন দুপক্ষকেই সময় দেয়। আমাদের তরফ থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 3 দিনের মধ্যে যাবতীয় নথি, যাবতীয় তথ্য প্রমাণ সহকারে নির্বাচন কমিশনকে আমরা আমাদের বক্তব্য জানিয়েছিলাম। আজকে 23 দিনের বেশি অতিক্রান্ত, ঋতব্রত ব্যানার্জিরা এক টুকরো কাগজ জমা দিতে পারেননি, এক লাইনের জবাব দিতে পারেননি, এবং নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দিনের পর দিন তাদের টাইম এক্সটেন্ড করে যাচ্ছে। আমরা মাত্র 3 দিনে জবাব দিয়েছিলাম, এরা আজ 23 দিন হয়ে গেছে, মানে 3 সপ্তাহেরও বেশি সময় চলে গেছে, তারা এক লাইন জবাব দিতে পারেননি। এর থেকে আশা করি বুঝতে পারছেন আসলে আসল বলতে কারা এবং মুচলেকা এবং নকল বলতে কারা, সেটা এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ, মিতাদি আপনার কাছে আসবো, তার আগে সুধময়দা আপনাকে জিজ্ঞেস করি, আপনারা এরকম কেন করলেন? এই তৃণমূলকে এরকম ভাবে ভাঙলেন কেন? তৃণমূল যে ভাঙবে এটা তো স্বাভাবিক, এটা বাংলার মানুষ প্রথম থেকেই জানে। বেশ, কারণ তৃণমূলের জন্মটাই হয়েছে তো প্রতারণার মধ্য দিয়ে। আজকে এই পশ্চিমবাংলায় একমাত্র বিজেপি অনুভব করেছিল এই বাংলা থেকে যদি এই বামফ্রন্ট নামক জগদ্দল পাথরটাকে সরানো না যায়, তাহলে বাংলার ধ্বংস অনিবার্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খোদ তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই বাংলা থেকে বামফ্রন্টকে উৎখাত করার যে সংকল্প নিয়েছিল, তারপর যে বামফ্রন্ট উৎখাত হয়েছিল, তারপরে কিন্তু এই মমতা ব্যানার্জি প্রথম কিন্তু বিজেপির সঙ্গে প্রতারণা করে এই বাংলায় সরকার গড়েছিল। সেই দিন থেকেই বাংলার মানুষ বুঝে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হালটা আজকে এই রকমই হবে। বেশ, মিতাদি, অনির্বাণ 21শে জুলাই নিয়ে বললো, আপনাকে আমি জিজ্ঞেস করবো, 21শে জুলাই তো আসলে আপনাদের কর্মসূচি, এবং আগে যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল তখন আপনাদের অনেককেই, আপনাদের নেতা নেত্রীরা বলেছিলেন যে আপনাদের কর্মসূচি হাইজ্যাক করে নিয়েছে তৃণমূল। এইবার তো তৃণমূল দুভাগে বিভক্ত, এবার আপনাদের নেক্সট পরিকল্পনা এবং প্ল্যানিং কি? প্রথম কথা হচ্ছে 21শে জুলাই কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বেশ, 21শে জুলাইতে আমাদের জাতীয় কংগ্রেস বা যুব কংগ্রেসে 13 জন মানুষ, তারা তাদের প্রাণ হারিয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন। তাদের হাতে কোনো অন্য রাজনৈতিক দলের পতাকা ছিল না, তাদের হাতে ছিল জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পতাকা, যেটা সিম্বল কি, সেটা সিম্বল সেদিনও যা ছিল আজকেও তাই রয়েছে। সেই পতাকা নিয়ে, সেই পতাকার উপরে রক্ত পড়েছিল, তাদের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়েছিল এবং তারা শহীদ হয়েছিল। শহীদ হওয়ার পরে, মৃত্যুর পরে তারা নিশ্চয়ই স্বর্গে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি। তো প্রথম কথা, যে 13 জন শহীদ হয়েছিলেন সেই 13 জন ছিলেন জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের সৈনিক, নাম্বার 1। নাম্বার 2, আমরা কোনোদিন, এত বছর ধরে কিন্তু আমরা 21শে জুলাইতে ছোট ছোট স্ট্রিট কর্নার করে তাদেরকে, শহীদদেরকে স্মরণ করি। আমরা কিন্তু কোনোদিন এটাকে উৎসবের মতো করে বা মেগা ইভেন্টের মতো করে পালন করিনি। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা শহীদ দিবস, শহীদদেরকে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে স্মরণ করার দিন। এটা পাগলু ডান্স করার দিন নয়, এটা এন্টারটেইনমেন্টের প্ল্যাটফর্ম নয়, এটা যোগদান মেলা বা রাজনৈতিক শক্তি দেখানোর প্ল্যাটফর্ম নয়। কিন্তু বছরের পর বছর লাশের উপরে রাজনীতি করার পরে
মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এটাকে কিন্তু একটা এন্টারটেইনমেন্ট এন্ড মেগা ইভেন্টে পরিণত করেছিল। বেশ এই ইভেন্টে কখনো সে দেব পাগলু ডান্স দেখাচ্ছে, কখনো এন্টারটেইনমেন্টের গান বাজানো হচ্ছে, কখনো যোগদান পর্ব হচ্ছে, অথচ এটা হওয়ার ছিল শহীদ দিবস, শহীদদেরকে স্মরণ করার দিন। এবং ধন্যবাদ। শহীদরা কারা ছিল, 1 মিনিট, শহীদরা কারা ছিল? তারা জাতীয় কংগ্রেসের সৈনিক ছিল। এই এত বছর আমরা বড় কোনো প্রোগ্রাম করার কোনো পারমিশনই পেতাম না, এবার আমরা পারমিশন পেয়েছি। শহীদ মিনারে শহীদ দিবসে 21শে জুলাই সকাল থেকে ওখানে জমায়েত হবে, দুপুর 1টা থেকে আমাদের কর্মসূচি শুরু হবে এবং শুধু আমাদের পশ্চিমবাংলার নেতৃত্ব বা রাজনৈতিক আমার যোদ্ধারা ওখানে থাকবেন না, দিল্লি থেকে আমাদের সিনিয়র লিডার্সরা সেদিন আসছেন। বেশ, তা আমি একটা জাস্ট প্রশ্ন করে অনির্বাণের কাছে আসবো। এতদিন আপনারা পারমিশন পেতেন না, এইবার পারমিশন পেলেন, এই ডিফারেন্সটা কেন? এইবার পেলেন, আগে পাননি কেন? এটা অনির্বাণকে জিজ্ঞেস করছেন না আমাকে? না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি বললেন যেহেতু আগে এই এতদিন পেতাম না কারণ রাজ্য সরকার আমাদেরকে বড় প্রোগ্রামের পারমিশন দিত না। বেশ, ছোট ছোট সুইট কর্নারে পারমিশন পেতাম, যেখানে পেতাম সেখানে করতাম। যুব কংগ্রেস প্রত্যেক বছর করেছে শহীদ দিবস। বেশ, অনেকে জিজ্ঞেস করছে এত বছর পরে কেন শহীদদের, সরি, আমরা মেগা ইভেন্ট করার কোনোদিন পারমিশন পাইনি। মেগা ইভেন্ট করার আমাদের উদ্দেশ্য এবছরও নয়। এবছরে আমাদের ওই ওখান থেকে দেশাত্মবোধক গান চলতে পারে, শহীদদের স্মরণে গান চলতে পারে, কোনো এন্টারটেইনমেন্ট টলিউড বলিউডের গান চলবে না, না ওখানে কোনো যোগদান হবে। রোজ প্রদেশ কংগ্রেসে যোগদান হচ্ছে, কিন্তু 21শে জুলাই আমরা কোনো যোগদান পর্ব করব না ওখানে। বেশ। অনির্বাণ, মেগা ইভেন্ট, হ্যাঁ, মেগা ইভেন্ট ইত্যাদি সে যে যার মতো পাগলু বলতে ডান্স, পারেন, মেগা ইভেন্ট, না সেটা তার মতো বলতে পারেন। দেখুন, পাগলু ডান্স যে সময় হয়েছিল সেটা একেবারেই ঠিক হয়নি, কিন্তু যদি তুলনা করতে হয় আমার মনে হয় যে সরকারের আমলে, যে দলের নেতৃত্বে, সেই সরকারের আমলে এই যুব কংগ্রেসের 13 জন, নয় ওটা নাম্বারটা 14 জন, একজন আনআইডেন্টিফাইড ছিলেন, 14 জনকে, পথচারী ছিলেন, হ্যাঁ তাও মারা গেছিলেন, বা কিন্তু বলা হয় তিনিও নাকি মিছিলেই এসেছিলেন। যাই হোক, এবার যে 14 জন মারা যায় যে পুলিশের গুলিতে যে সরকারের আমলে, সেই দলের সঙ্গে জোট করাটা কি বেশি অপরাধ ছিল নাকি পাগলু ডান্স, যেটা আমি আবারও বলছি কন্ডেম করছি, ওটা না হওয়া উচিত ছিল, সেইটা বেশি অপরাধ আপনারা ছিল? তো বিজেপির সাথে আজকে জোট করেছিলেন। আমি আসছি দিদি ভাই, আমি শেষ করে নি। নিশ্চিতভাবে 20 বছর আগে, 22 বছর আগে বিজেপির সঙ্গে জোট করাটা যদি অন্যায় হয়ে থাকে, যে সরকারের আমলে শুধুমাত্র এই 13 জন বা পক্ষান্তরে 14 জন খুন হয়েছিলেন তাই নয়, এটা কংগ্রেসের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল যে কংগ্রেসের 50,000-এর বেশি রাজনৈতিক কর্মী তারা খুন হয়েছিলেন সিপিএম এর হারমাদদের হাতে। এটা কংগ্রেসের তরফ থেকে বারবার করে দাবি করা হতো। সেই সিপিআইএম এর সঙ্গে সেই কংগ্রেস যখন জোট করে, রাজনৈতিকভাবে সেটা বড় অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত নাকি 22 বছর 20 বছর আগে বিজেপির সঙ্গে তৃণমূলের জোটটা অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত? এবং পরবর্তীতে আমি মেনে নিলাম যে তৃণমূলের 1000টা দোষ, তার 1000টা ভুল, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খারাপ, তাহলে সেই 2011 সালে সেই নির্বাচনে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট আপনারা কেন করেছিলেন? এই উত্তর আপনাদেরকে দিতে হবে। এবং তার মাত্র কয়েক বছরের মধ্যে আবার সেই সিপিআইএম এর সঙ্গে আপনারা জোট করলেন, আবার কিছু বছরের মধ্যে সেই সিপিআইএম এর হাত ছেড়ে দিলেন। আজকে যে বিজেপির সঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 22 বছর আগে যে জোট হয়েছিল, যেটা নিয়ে এত কথা আজকের দিনেও আপনারা বলেন, বলার অধিকার আপনাদের আছে, কিন্তু সেই সিপিআইএম কে বিজেপির বি টিম হিসেবে রাহুল গান্ধী যখন দাগিয়ে দিয়েছেন, এটা মাত্র এই বছরেরই ঘটনা, কেরালা বিধানসভার আগে, তাহলে সেই সিপিআইএম এর সঙ্গে এই বাংলায় আপনারা জোটের কথা আগামী দিনে কখনো ভাববেন না, এই কথা কি আপনারা হলফ করে বলতে পারবেন? আমরা রাজনৈতিক উত্তরে ইন্টারেস্টেড, কোনো ব্যক্তি আক্রমণ বা কোনো ইভেন্ট ইত্যাদি নিয়ে আক্রমণে নয়। মিতালি, হ্যাঁ, কোনো ব্যক্তি আক্রমণে আমাদেরও কোনো উৎসাহ নেই। প্রথম কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি, যিনি কিনা আজকে এত বড় একটা যুদ্ধ বলছেন উনি লড়ছেন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং হেট পলিটিক্সের বিরুদ্ধে, সেই মমতা ব্যানার্জি কিন্তু একসময় বিজেপির সাথে জোট করেছিলেন। রাজনীতিতে কোনো কিছুই পার্মানেন্ট থাকে না, এটা সত্যি কথা যে একসময় আমরা লেফটের এগেনস্টে লড়াই লড়েছি। 2011-তে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, তার পেছনে আমাদেরও বলিদান ছিল, আমাদেরও সংগ্রাম ছিল, আমরা তো করেছি। লেফট ফ্রন্টকে সরানোর জন্যই তো তৃণমূল কংগ্রেসের সাথে জোট করেছি এবং সেই সরকারে আমাদের মন্ত্রীও ছিল। কিন্তু যখন আমরা দেখলাম ওনার যে আলটিরিয়ার মোটিভ, সবাইকে শেষ করে দেব, বিরোধীদেরকে শেষ করে দেব, অন্য রাজনৈতিক দলকে শেষ করে দেব, তখন কিছু মাসের মধ্যেই আমরা আস্তে আস্তে আমাদের দূরত্ব বানিয়েছি এবং আমাদের যারা মন্ত্রী ছিলেন তারা ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছে। তাদের কোনো প্রয়োজন ছিল না মন্ত্রিত্ব ছাড়া, কিন্তু ক্ষমতার লোভে আমরা আটকে থাকিনি। এবং দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি নিশ্চয়ই একটু খুব পাওয়ারফুল একজন পলিটিক্যাল লিডার, সেটা থেকে আমরা কেউ পিছিয়ে আসছি না, কিন্তু একই সাথে আমি বলবো
উনি এমন এমন মানুষদের হাতে ক্ষমতা দিয়েছেন, রাজনৈতিক শক্তি প্রদান করেছেন, আজকে উনি নিজেই ভুগছেন। একসময় কংগ্রেসকে ভেঙে উনি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করে কখনো বিজেপির সাথে কখনো কংগ্রেসের সাথে থেকে পাওয়ারে এসেছেন, তারপরে বিরোধী শূন্য রাজনীতি করার চেষ্টা করেছেন। আজকে শি ইজ বিং পেড ব্যাক বাই হার ওন কয়েন, বাই ওন কারেন্সি। আজকে উনি দেখছেন যে উনি যাদেরকে ক্ষমতা দিয়ে একটা জায়গায় বসিয়েছিলেন, তারা একের পর এক মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে কিভাবে ওনাকে ছেড়ে চলে গেল। অথচ ক্ষমতা ছাড়া, পাওয়ার ছাড়া, টাকা ছাড়া এরা যে কেউ রাজনীতি করতে পারে না। অনির্বাণ হয়তো এক্সেপশন, এরকম আরো কিছু এক্সেপশনাল মানুষ আছে। আজকে আমি 2018-তে জাতীয় কংগ্রেস জয়েন করেছি, যখন আমরা কেন্দ্রে ক্ষমতায় নেই, রাজ্যে ক্ষমতায় নেই। কনভিকশনের রাজনীতি, আদর্শের না রাজনীতি করার মানুষের সংখ্যা প্রায় নেই, এবং তৃণমূল কংগ্রেসে তো আরো নেই। কারণ তৃণমূল কংগ্রেস পুরো সিস্টেমটা, পুরো অ্যারেঞ্জমেন্টটা তৈরি হয়েছিল ক্ষমতাকে সেন্টার করে, পাওয়ারকে সেন্টার করে। বেশ। তাই জন্য এইভাবে ধসে পড়ে বেশ অনির্বাণ, আমি তোমার কাছে উত্তরের জন্য আসবো। সুদামা বাবু, আপনাদের সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদেরকে বাংলায় আসতে এরকম কিন্তু ন্যারেটিভ মানুষজন বলছেন, উত্তর দিতে হবে আপনাকে। এই বিজেপির সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোট করেই আপনাদেরকে এই রাজ্যে আসার জন্য অনেক সাহায্য করেছেন, বলুন। না না, এটা এটা তো সত্যি কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তো আপনাদের সঙ্গে জোট করেছিলেন। যে যখন বাংলার মানুষ তো করেছিল জানে। তখন বাংলায় প্রয়োজন ছিল। আমি আপনাকে আগেই বলে গেলাম, তখন বামফ্রন্টকে এখান থেকে তাড়াবার জন্য তখন প্রয়োজন ছিল, এবং বিজেপি তাকে সাপোর্ট করেছিল যাতে শক্তিটা বামফ্রন্টের বিরুদ্ধে শক্তিটা যাতে মোক্ষম হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে তখন করেছিল। কিন্তু তারপরে এই বাংলায় আসার জন্য মমতার সঙ্গে আমাদের তো হাত মেলানো বা জোট করার কোনো প্রয়োজন নেই। আমরা নিজের শক্তিতে, নিজের ক্ষমতায়, নিজেদের জনসমর্থনের ইয়েতে, জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে আমরা পশ্চিমবাংলায় আমরা ধীরে 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 আমরা এসেছি। আমরা এর জন্য মমতার সঙ্গে কোনো হাত মেলাবার দরকার নেই, কোনো জোটের দরকার নেই। বেশ অনির্বাণ, মিতাদি অনেকগুলো পয়েন্ট রেজ করলেন অনির্বাণ, সেগুলো তো এক এক করে আমি যে উত্তরটা চাইবে পেলাম না, বাংলার মানুষ। সিপিআইএম কি বিজেপির বি টিম, এটা নিয়ে স্পষ্ট ভাষায় মিতাদি কিছু বললেন না। যদি সেটা না বলেন তাহলে ধরে নেব রাহুল গান্ধীর বক্তব্যের সঙ্গে ওনাদের দ্বিমত রয়েছে। আর দ্বিতীয় কথা, রাহুল গান্ধী কেরালার নির্বাচনের প্রেক্ষাপটের কথাটা বলেছিলেন। না, তাহলে সিপিআইএম কেরালাতে বিজেপির বি টিম আর অন্য কোথাও নয়, তাহলে সেই না, ক্লারিফিকেশন কনটেক্সটটা আমরা তো চাইবো। বলতে হবে। না, আমি তো প্রথমেই বললাম কেরালা বিধানসভা নির্বাচনের আগেই তিনি এই কথাটি বলেছিলেন, যদিও তিনি এটা বলেননি যে কেরালায় সিপিএম বিজেপির বি টিম, অন্য কোথাও নয়। তিনি সিপিআইএম বলতে গোটা দলের কথাই বলেছিলেন বলে আমার ধারণা। যাই হোক, আমার বক্তব্য একটাই, দেখুন 20-22 বছর আগে, আপনি বলেন 20-22 বছর আগে নির্বাচনের ক্ষেত্রে বিজেপির সঙ্গে জোট, এটা বাস্তবতা, তৃণমূল করেছিল ঠিক, কিন্তু সেই 2000 সালের আশেপাশে যে জোট, তারপরে দীর্ঘ 19 বছর, মানে 2019-এর লোকসভা নির্বাচনের পূর্ববর্তী অবস্থায় যদি আপনি বিজেপিকে দেখেন, বিজেপির রাজনৈতিক শক্তি কতটুকু ছিল এই বাংলায়। 2019-এ তাদের যে চোখ ধাঁধানো উত্থান, সেটা গোটাটাই সিপিআইএম এর ভোট ব্যাংকের ওপর দাঁড়িয়ে, যে এক্স্যাক্ট 29% ভোট সিপিএম ওই নির্বাচনে হারায়, সেই এক্স্যাক্ট 29% ভোট বিজেপির ঝুলিতে গিয়ে পড়ে। এবং তারপর থেকে আমরা ওই একই ট্রেন্ড দেখেছি, সিপিআইএম এর ভোট শতাংশ যতটা কমে বিজেপির ঠিক ততটাই বাড়ে, যদি কখনো বিজেপির একটু কমে সেটা সিপিএম এর একটুখানি বেড়ে যায়। এবং এরপরে সিপিএম এর যে শূন্য হয়ে যাওয়া, বিজেপির যে উত্থান, এর সঙ্গে তো তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস তার ভোট ব্যাংক, তার ভোট পার্সেন্টেজ, তাদের আসন সংখ্যার কমে গেলেও ভোট পার্সেন্টেজ মোরাললেস ধরেই রেখেছিল। এবং সিপিআইএম কার্যত যেভাবে আত্মসমর্পণ করে রাজনৈতিকভাবে বিজেপির কাছে, আগে রাম পরে বাম ইত্যাদি নানা কিছু তারা এসব তত্ত্বের তারা বাস্তব প্রয়োগ করতে গিয়ে দেখেছে কি অবস্থাটা হয়। বিজেপির উত্থান সেই কারণে হয়েছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই তারা জারি রেখেছে, এবং জারি রেখেছে বলেই একের পর এক নেতাদেরকে ভয় দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, বেশিরভাগকেই ইডি সিবিআই এর ভয় দেখিয়ে হয় তারা সরাসরি বিজেপিতে নিচ্ছে, আর না হলে বিজেপির ছদ্ম বিজেপি, এই ঋতবদ্ধ তৃণমূল, মুচলেকা তৃণমূল, সেখানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করছে। সুদামা বাবু, অনির্বাণ যে প্রশ্ন করছে যে এই যে একে একে উইকেট পড়ছে, মানে একে একে সব নেতা নেত্রীরা চলে যাচ্ছেন কালীঘাট তৃণমূল থেকে, ইদার আপনাদের দলে একদম ডাইরেক্টলি যাচ্ছে, অথবা ঋতবদ্ধ তৃণমূল, যেটা আপনাদেরই বি টিম বলছে, বলুন। দেখুন, তৃণমূলে যারা ছিল তারা বহুদিন আগে থেকেই এই তৃণমূল পরিত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তারা সুযোগ কি করে জানলেন আপনারা সেটা? একদম, এটা তাদের মনোভাব।
তাদের চলা বলার মধ্য দিয়েই ফুটে উঠেছিল। কারণ আমরা কেউ তখন বুঝতে যদি পারিনি। তারা তৃণমূল থেকে সরাসরি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে হাত মেলাতো বা তৃণমূলটা ছেড়ে অন্য কিছু ভাবতো, তাহলে তৃণমূলের একটা ঘোষিত এজেন্ডা ছিল, যে বেরিয়ে যাবে, যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধচারণ করবে তাকে নয় কেস দেবে, নালে গ্যাজা কেস দেবে ইত্যাদিভাবে তাদেরকে নানাভাবে হেনস্থা করবে, তাদেরকে নানাভাবে হেনস্থা করবে, এই তাদের ভয়েতে তখন তারা বেরোতে পারেনি। আজকে যেন তারা উন্মুক্ত বাতাসটা গ্রহণ করতে পারছে, তারা নিজের মতামত প্রকাশ করতে পারছে। এই ছবি যে দেখছেন দর্শকরা, আগেও দেখেছি এবং আগে আমরা আলোচনা করেছি, সুস্মিতা দেব, সুকেন্দু শেখর রায় এবং প্রকাশ সিং বড়াই কিন্তু জয়েন করেছেন রাজ্যসভা, দুপুরবেলা জয়েন করে রাত্রিবেলা তারা প্রার্থী হয়েছিলেন। বলুন। হ্যাঁ, ওনার তৃণমূলে থাকলেই যে সবাই খারাপ তৃণমূল মানসিকতা এটা তো নয়। খারাপ তৃণমূল কারা? যারা যাচ্ছে না। না, আমি আসবো, মিতাদির কাছেও আসবো। খারাপ তৃণমূল কারা? খারাপ তৃণমূল দেখুন, যারা সমাজে খারাপ কাজ করেছে, তারাই তো যারা- যাচ্ছে, যারা প্রোটেকশন তাদেরই দরকার। গরু পাচার করেছে, তারা পাথর চুরি করেছে, যারা বালি চুরি করেছে, তাদেরকে- এই প্রকাশিক বড়াইকে সুকান্ত মজুমদার বলেছিলেন যে আমি সে গরু প্রসঙ্গে পাচার করে আসতাম। সন্ধ্যাবেলা। ঠিক, বলুন। প্রকাশিক বড়াইকে আচ্ছা, আমাকে বলেছিলেন। সেই সব মানুষগুলো তারা তো কোনোদিনই ভালো বাবু কাজ করে না। অনির্বাণ প্রশ্ন করলো এবং এটা সত্যি কথা, সুকান্ত বাবু কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন প্রকাশ সিং বড়াইকের ব্যাপারে। এই 1.5 মাস হয়। 1.5 মাস, হ্যাঁ। সে আজকে ভালো, হঠাৎ করে খারাপ থেকে ভালো তৃণমূল কি করে হয়ে গেল বলুন, বাংলার মানুষ জানতে চাই। ব্যাপারটা হচ্ছে বিজেপি হচ্ছে একটা কারিগর, একটা কাদার ডেলা। যদি আমাকে দেন, আমি কিন্তু সেই কাদার ডেলাটা নিয়ে একটা বাঁদর তৈরি করবো। আবার ভালো শিল্পীর কাছে যদি যায়, সেই কাদার ডেলাটা দিয়ে একটা শিব ঠাকুর তৈরি করবে। আচ্ছা, তাহলে যতদিন সেই মানুষগুলো তৃণমূলের মধ্যে ছিল, তারা বাধ্য হয়েছে অনেকে সেই কাজগুলো খোদ করতে। মিতাদি কাদার ডেলা বলছে, বলুন। আচ্ছা, আমি না কয়েকটা নাম নেব। অজিত পাওয়ার, খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন 70,000 কোটির ইরিগেশন স্ক্যাম এবার আসবে, তারপরে চাক্কি পিসিং। কমেন্টটা ভাইরাল হয়েছিল। 48 ঘন্টার মধ্যে ওই কমেন্টের অজিত পাওয়ারের ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন আপনাদের এনডিএ জয়েন করলো। বিজেপির ম্যাজিক্যাল ওয়াশিং পাউডার দিয়ে, নির্মা ওয়াশিং পাউডার দিয়ে, ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে সাফ। হেমন্ত বিশ্ব শর্মা আমাদের জাতীয় কংগ্রেস থেকে এগিয়েছিল। শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, কটা নাম নেব? যারা সো কল করাপ্ট তাদেরই কিন্তু প্রয়োজন পড়ে বিজেপির প্রোটেকশন এবং বিজেপির ওয়াশিং মেশিন। এবং বিজেপি যদি সত্যি সত্যি দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামে একজন সিরিয়াস প্লেয়ার হতো, তাহলে বিজেপির আন্ডারে ইডি এরকমভাবে একটা পলিটিক্যাল টুল অফ নেগোসিয়েশন হয়ে যেত না, ইডির কনভিকশন রেট 1%-এর কম হতো না, এবং শুধুমাত্র মিডিয়া ট্রায়াল করার জন্য, মিডিয়াতে পারসেপশন তৈরি করার জন্য, ন্যারেটিভ তৈরি করার জন্য বিজেপি এই ইনভেস্টিগেটিং এজেন্সিসগুলোকে এবং হর্স ট্রেডিং এর জন্য বিজেপি ইনভেস্টিগেটিং এজেন্সিসগুলো ব্যবহার করতো না। তো ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য আছে, যাদের মধ্যে লড়াই করার ক্ষমতা নেই এবং শিওর শট যাদের এগেনস্টে কোনো চার্জ রয়েছে, সেটা ছোট চার্জ হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, তারাই যাচ্ছে আজকে বিজেপির কাছে প্রোটেকশন নিতে। এবং খুব দুর্ভাগ্যজনক যে এত বড় শতাংশ মানুষের এগেনস্টে দুর্নীতির চার্জ রয়েছে। বেশ, অনির্বাণ, এই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল যেটা সুধময়দা বললেন, আস্তে আস্তে যারা ভালো ছিল দিন দিন তারা খারাপ হয়ে যাচ্ছে, এই কনসেপ্টটা তুমি আরো ইন্টারনাল ভালোভাবে বলতে পারবে হয়তো বাংলার মানুষদের কাছে, যে এই ভালো থেকে খারাপের এই যে চেঞ্জটা এটা কিভাবে হচ্ছে? মানে এক রাতের মধ্যে ইডি তার স্ত্রী এবং তার ছেলেকে তলব করলো, তার পরদিনই সে চলে গেল। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। কিছু ক্ষেত্রে ছিল এটা বোঝা যায় এখন যে নির্বাচনের আগে থেকে তাদের সঙ্গে এই আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়াটা ছিল যে রেজাল্ট তৃণমূলের পক্ষে 180, 190 এরকম কিছু হলেও যাতে তারা এরকম ব্রেক করে ওদিকে চলে গিয়ে সরকারটা ফেলতে পারে, অনেকটা মহারাষ্ট্র মডেলের মতো করে। আর সেটা যখন হয়নি, যেভাবে হোক বিরোধী যে স্পেসটা, দেখুন এখনো প্রধান বিরোধী শুধু নয়, সবচেয়ে রাজনৈতিকভাবে সবচেয়ে মারাত্মক বিরোধী তৃণমূল কংগ্রেস এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তৃণমূল কংগ্রেস, তার যা জনসমর্থন আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে, এবং বিজেপি এটা সবচেয়ে ভালো জানে যে 208টি আসনের যে সংখ্যা নিয়ে তারা সরকার গড়েছে বলে দাবি করছে, এই সংখ্যাটি যে আসলে কতটা ভুয়ো এটা তাদের থেকে বেশি ভালো কেউ জানে না। সুধময়দা, আসল বিরোধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান?
না 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 না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আছেটা কি বর্তমানে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আছেটা কি? আজকে মমতা ব্যানার্জি সেটা কি মানে তিনি বলছেন ওপেন সোশ্যাল মিডিয়াতে তিনি একা, এখন আগেও ছিলেন, এবারও হয়েছেন, আবার তিনি স্ক্র্যাচ থেকে শুরু করবেন। উনি একা থেকে আরো একা হয়ে যাবেন। ওনাকে এখন মানে বিজেপির সঙ্গে লড়াই করার থেকে ওনাকে লড়াই করতে হবে উনি আসল তৃণমূল কিনা ঋতব্রতের সাথে। অনির্বাণ, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় কি পায় না তার আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। বারুইপুরে যেদিন এই ভয়ঙ্কর খুন ধর্ষণের ঘটনাটি ঘটে বাচ্চা মেয়েটির সঙ্গে, সঙ্গে সঙ্গে গোটা বাংলায় একমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কার্যত গৃহবন্দী করা হয়েছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা তার বাড়ির সামনের রাস্তা, আশেপাশের গলির মুখ পুরোটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হয়, না কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছিল, না কোনো গাড়ি বেরোনোরও প্রশ্ন নেই। তাকে, তিনি যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তার জন্য তাকে কার্যত গৃহবন্দী করে ফেলা হয়। এবং আর একজনও নেতা, এই যে আসল তৃণমূল বলে যারা দাবি করছে, বিধানসভায় যিনি বিরোধী দলনেতা হয়ে বসে আছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন তার বাড়ির সামনে, তার অফিসের সামনে একজন কনস্টেবল, একটা সিভিক ভলেন্টিয়ারকেও দেওয়া হয়নি। কিন্তু যাকে আটকানোর জন্য কার্যত সাঁজোয়া গাড়ি নামিয়ে দেওয়া হয়েছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে রাষ্ট্রশক্তি খুব ভালো করে জানে জনসমর্থন কার্যত কার পেছনে আছে এবং কে রাস্তায় নামলে তার পেছনে মানুষের স্রোত আসবে। এবং এই সরকার যেটা কার্যত মানে গণনা কেন্দ্রে ভোট চুরি করে ক্ষমতায় এসছে, তাদের এই চেয়ারের পায়াগুলো নড়বড় করতে করতে পড়ে যাবে। এবার কে রাস্তায় নামলে সেটা হতে পারে এটা এই শুভেন্দু সরকার খুব ভালো করে জানে। আর এই কাদার ডেলা নিয়ে এত কথা বলছিলেন স্নেহময়দা, একটা কথা বলি, তাদের কাছে কাদার ডেলা দেওয়া হয়েছিল, রাম মন্দির তারা বানিয়েছিলেন, তারপর সেখান থেকে কোটি 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 টাকা তারা চুরি করে ফেলছেন। একটু আমাদের একটু জানাবেন যে কোন ধরনের শিল্পী দিয়ে আপনারা রাম মন্দিরেরও চোর বানিয়ে দিয়েছেন? সেই শিল্পীর নামটা আমরা একটু জানতে চাই। সেটা কি দিল্লিতে বসে, নাকি নাগপুরে বসে, নাকি গুজরাটে বসে? অনির্বাণ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট করেছে। ভোটে গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে এবং কারচুপি করেই বিজেপি বাংলায় ক্ষমতায় এসছে। আমরা এই নিয়ে সুদাময়বাবুর স্টেটমেন্ট নেব এবং তারপর 21শে জুলাই নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে কার মিটিংয়ে অর্থাৎ কার শহীদ দিবসে কত লোক তারা দাবি করতে পারে কিংবা এক্সপেক্ট করতে পারে, এ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তারপর হাইড্রোজেন ট্রেন প্রথমবার দেশে। সুদাময়দা, গণনা কেন্দ্রে কারচুপি সরাসরি অভিযোগ করছে অনির্বাণ। অনির্বাণ ভাই বন্ধু আমার অত অভিযোগটা করছে, অনেকের মুখে অভিযোগটা শুনছি, কিন্তু অভিযোগটা একদমই সত্য নয়। এটা হচ্ছে দুর্বল মানুষ বা দুর্বল সংগঠনের কথা। কারণ ওনারা বুঝতে পারেনি, তৃণমূল বুঝতে পারেনি যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে গেছে। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ যে বেরিয়ে আসতে চাইছিল, এই দুর্নীতির বিরুদ্ধে একটা স্বচ্ছ ভাবমূর্তির যে দল তাকে সরকারে আনতে চলেছে, এটা কিন্তু যেহেতু বাংলার একদম তৃণমূল স্তরের মানুষের সঙ্গে এদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিলো, সেই জন্য এরা নিচু স্তরের বা একদম তৃণমূল স্তরের মানুষের কথা এরা জানতে পারেনি, এদের মনোভাব বুঝতে পারেনি। এবং দ্বিতীয়ত, এই যে ভুয়ো ভোটার লিস্টে ভরা, মৃত ভোটার, বাইরের ভোটার, রোহিঙ্গা ভোটার, এই যে ভোটার লিস্ট ভর্তি ভোটার লিস্ট ছিল, যারা তৃণমূলকে জেতাতো, বারবার ভোটেতে জেতাতো, মারামারি করতো এবং তৃণমূলের বিরুদ্ধে যে বিজেপির ভোট পড়ছে, ভোটটাকে পর্যন্ত তারা যারা দিতে দিত না, মারামারি করে, বুথ দখল করে, জাম করে, সেই মানুষগুলো ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এবং মানুষরা একবারে তৃণমূল স্তরের মানুষ তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে, এটা তৃণমূল বুঝতে পারেনি। সেই জন্যই তৃণমূলের আজকে এই শোচনীয় পরাজয়। এই শোচনীয় পরাজয় হবার জন্যই তারা আজকে গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে নিজেদের মুখ বাঁচাতে চাইছে। মিরাজি, আপনার কাছে আসবো। অনির্বাণ, দেখুন, আমাদের অভিযোগ যদি ভুয়ো হয়ে থাকে তাহলে আমরা একটা সহজ দাবি জানিয়েছিলাম। প্রতিটি গণনা কেন্দ্রে নির্বাচন কমিশনের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছিল, তার ফুটেজ সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছিল এবং একদম নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট গ্রহণ, গণনা কেন্দ্রে ভোট গণনা ইত্যাদি সব কিছুর প্রতিশ্রুতি আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়েছিলাম। যদি আমাদের অভিযোগ ভুল হয়ে থাকে তাহলে আমাদের মুখে চুনকালি লেপে দিন না, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দিন যে আমরা যা বলছি সব ভুল। এই দাবিতে বিজেপিরও সমর্থন করা উচিত।
তাদের জয় যদি সম্পূর্ণ কলঙ্কবিহীন হয়ে থাকে তাহলে তারা আমাদের দাবির সঙ্গে সোচ্চারে গলা মিলিয়ে বলুক, নির্বাচন কমিশন ফুটেজ প্রকাশ করে দাও এবং তৃণমূল কংগ্রেসের মুখে চুনকালি লেপে দাও। আমরা নিজেরা বলছি, আমরা চ্যালেঞ্জ আমরা করছি যে আমরা যদি ভুল হয়ে থাকি আমাদের একদম আপনারা প্রকাশ্যে রাস্তায় দাঁড় করে আমার মুখে চুনকালি মাখাবেন, আমি আপনাদের বলছি। এরকম কিন্তু মিতাদি, আমি আপনার কাছে আসবো, এরাও কিন্তু অভিযোগ উঠে আসছে যে ইভিএম মেশিনে ভোট নেওয়া হলো তখন মেশিনটা চেক করার পর কত পোলিং হয়েছে, যখন সেটাকে সুইচ অফ করা হলো, যার ব্যাটারি পার্সেন্টেজ যা ছিল, এবং তারপর যখন কাউন্টিং এর সময় সেটাকে রিওপেন করা হলো, অর্থাৎ আবার চালু করা হলো, সেই ব্যাটারিটা কিন্তু অল অফ আ সাডেন অনেক পার্সেন্টেজটা বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব হলো? দেখুন, ইভিএম নিয়ে নানান রকম সংশয় আমরা বহু নির্বাচনের পরে প্রকাশ করেছি, জাতীয় কংগ্রেস থেকে প্রকাশ করেছে, এবং ইভিএম এর সাথে সাথে ভোটার লিস্ট নিয়ে যে ম্যানিপুলেশন হয়েছে, হরিয়ানার ভোটার লিস্টে একটা ব্রাজিলিয়ানের মডেলের ছবি 22 বার 22টা ভিন্ন ভিন্ন নামে চলে এলো। এটা তো অ্যাক্সিডেন্টাল ইনক্লুশন হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো এআই স্ক্রিপ্ট বা কোনো কল সেন্টারের মাধ্যমে হয়েছে। সেরকম বহু জায়গায় মহারাষ্ট্র নির্বাচন বলুন, হরিয়ানা বলুন, সেন্ট্রাল ব্যাঙ্গালুরু লোকসভা নির্বাচন বলুন, আমাদের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী কেস স্টাডিজ দিয়ে, ডেটা পয়েন্টার্স দিয়ে প্রেজেন্টেশনে দেখিয়েছে, এবং তার একটাও ডেটাকে খণ্ডন করতে পারেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার থেকেও বড় আমার একটা প্রশ্ন আছে, এটা সত্যি অনস্বীকার্য যে এবার তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে, তাদের দুর্নীতি, তাদের যে মিসগভর্নেন্স হয়েছে তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি ছিল, এবং সেই অ্যান্টি ইনকামবেন্সির ফায়দা বিজেপি তুলেছে। আমরা তুলতে পারিনি, বিজেপি তুলেছে, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। কিন্তু তারপরেও আমার একটা প্রশ্ন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 27 লক্ষ লোকের নাম বাইরে, ফেজ 1 থেকেও পেন্ডিং কেসেস আছে, টোটাল 33 লক্ষ পেন্ডিং কেস ট্রাইব্যুনালে, যারা বলছে আমরা এই দেশের নাগরিক, আমাদের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত, এবং ট্রাইব্যুনাল বলছে কাগজপত্র দেখাও, আমরা বিচার করছি। 33 লক্ষ পেন্ডিং কেস ট্রাইব্যুনালে, ভোটার লিস্ট ফাইনালাইজ হলো না, কিন্তু নির্বাচন হয়ে গেল, নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেল, মুখ্যমন্ত্রী বদলে গেল। এটা অনেকটা পরীক্ষার সিলেবাস ফাইনালাইজ হলো না, কিন্তু পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেল, কেউ ফেল করলো, কেউ পাশ করে পরের ইয়ারে চলে গেল। তো এটা তো স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার হয়েছে, ভোটার তালিকা ফাইনালাইজ করার আগে নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। তো এই নির্বাচনটাকে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলা যায় না, সেটা আমরা বহুবার বলেছি। আর এখানে আমি অনির্বাণের সাথেও সহমত পোষণ করছি যে যদি সত্যি সত্যি গণনার ক্ষেত্রে কোনো রকম কারচুপি না হয়ে থাকে, তাহলে সিসিটিভি ফুটেজটাকে রিলিজ করে দেওয়া হোক, পাবলিক ডোমেনে নিয়ে আসা হোক। এত অসুবিধা কিসে? নির্বাচন সিসিটিভি রাখা কেন হয়েছিল? যদি ফুটেজ রিলিজই না করতে পারবে তাহলে রাখা কেন হয়েছিল? আপনাদের খেয়াল লাগবে, ফলতায় নির্বাচনের সময় যদিও বুথের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ছিল, কিন্তু কেউ একটা মোবাইলে একটা কিছু ফুটেজ দেখিয়ে বলছিলেন ওই দেখো ওখানে স্টিকার মারা নাকি টেপ মারা এসব বললেন, সঙ্গে না বলছি ওই কেউ একটা মোবাইলের একটা কিছু ভিডিও দেখিয়েছিলেন, ঠিক না ভুল আমরা কেউ জানি না, সেটা অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, সেটা দেখে নির্বাচন কমিশন ডিপোলিং এর অর্ডার দিয়ে দিল, এবং সেটা ওই বুথে নয় গোটা বিধানসভাতে। তাহলে যেখানে এত বড় অভিযোগ হচ্ছে গণনা কেন্দ্র নিয়ে, তারা একটা সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ করে দেখাচ্ছে না? এখানে যে অবভিয়াস শুধু বায়াস নয়, তারা যে পুরোপুরি বিজেপির চাকর হয়ে গেছে, এই মানে সত্যটা তারা চেষ্টা করে আর ঢাকতে পারছে না, এবং সত্যি কথা বলতে তারা ঢাকার চেষ্টাটাই আর করছে না। তারা যে বিজেপির চাকর এটা তারা এমনি মেনে নিচ্ছে, এবং কোনোদিন হয়তো মুখে বলেই দেবে জ্ঞানেশ কুমার যে আমাকে তো মোদিজি বসিয়েছে, আমি তাই মোদিজির হয়ে কাজ করি। এবার এই জায়গা থেকে বেরোনোর যে উপায়, সেটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির ওপর নয়, সাধারণ মানুষের ওপর নির্ভর করছে। এই বিজেপিকে রাজনৈতিক ক্ষমতা থেকে উৎখাত করা শুধু নয়, এই বাংলার মাটি তথা ভারতের মাটি থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করাটা ভারতবর্ষের সাধারণ মানুষ তার দায়িত্ব সেই কাঁধে তুলে নিলে তবেই এই অপশক্তি, রাজনৈতিক পাপ যাকে বলে, তারা ভারতবর্ষ থেকে বিদায় নেবে। শুধুমাত্র রাজনৈতিক পাপ বলছে, বলুন অনির্বাণ বলছেন। দেখুন, ওনারা তো এই পাপের কথা আপনি বলবেন, তার আগে আমারও একটা প্রশ্ন আছে, যেহেতু এটা বাংলার মানুষের অনুষ্ঠান, সবাই অনুষ্ঠান দেয় বাংলার কথা, সেখানে বাংলার মানুষ জানতে চায় এই যে অভিযোগ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই করবে, কিন্তু আমার এখনও প্রশ্নের উত্তর থেকে আপনাকে দিতে হবে যে এই যে ইভিএম মেশিন ব্যাটারি যখন বন্ধ হলো আর যখন আবার সেটা খোলা হলো, অটোমেটিকভাবে চার্জ কী করে বেড়ে গেল, এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে বলুন। এবার দেখুন, ওটা তো নির্বাচন কমিশনের ব্যাপার এবং টেকনিশিয়ানদের ব্যাপার, ওই জায়গাটা তো আমি খুব একটা বেশি বলতে পারবো না। কিন্তু মানে বন্ধু অনির্বাণ যেটা বললো, যে অভিযোগ যেটা করলো, ওনারা তো অভিযোগই করে আসেন,
কারণ যখন বামফ্রন্ট ছিল তখন বারবার যখন তৃণমূল হারতো তখন তৃণমূল ওই বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ করে আসতো যে ওই গণনা কেন্দ্রে কারচুপি, এই ভোটার কেন্দ্রে কারচুপি। আর কংগ্রেসের কথা আর নাই বললাম। কংগ্রেসের কথা পশ্চিমবাংলায় কি আছে? কিছুই নেই। উনি তো একবার এ ঢাল ধরছেন, একবার ও ঢাল ধরছেন, একবার এর হাত ধরছেন, একবার ওর হাত ধরছেন। মহারাষ্ট্রের উনিটা কে? হরিয়ানা উনিটা কে? ভারতে- উনি কার? এডাল ওডাল কাকে বলছেন? কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো মানে নানা রকম দলে মানে বাঁচার জন্য একটা ডুবন্ত। হরিয়ানার ভোটার লিস্টে ব্রাজিলিয়ান মডেল কি করে চলে এলো? যখন ডুবন্ত কেউ উনি থাকে তখন নিজে- খড় কুটো যাকে পাই ধরে বাঁচার জন্য। না, ব্রাজিলিয়ান মডেলটা কি করে এলো হরিয়ানার ভোটার লিস্ট, এটা একটু বলে দিন। হরিয়ানাতে তো উনি থাকতেন না, উনি নিজেই অবাক হয়ে গেলেন 22 তাই বার এই তো বিভিন্ন নামে। বিষয়। তাহলে উনি বলছেন যে এইসব ব্রাজিলিয়ান ওনারা। ব্রাজিল থেকে আপনারা ভোটার নিয়ে আসছেন আপনাদের যে জয় লাভের জন্য, এটা তো অদ্ভুত। আর এবারে নির্বাচন কোনো কারচুপি নয়, স্বচ্ছ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনার মানে মহারাষ্ট্র জ্ঞানেশ হরিয়ানাতে কুমার করেছিলেন, এবার শক্ত করেননি হাতে বলছেন। এবারে নির্বাচন পরিচালনা করেছে এবং শক্ত হাতে নির্বাচন পরিচালনা করেছে বলে এবারে ভোটেতে তৃণমূল সরকার কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করতে পারেনি, কোনোভাবে নির্বাচনকে প্রহসনের রূপ দিতে পারেনি। নানাভাবে যেভাবে করতো কোনো ভাব এখানে প্রকাশ করতে পারেনি। জ্ঞানেশ কুমার শক্ত হাতে এবার নির্বাচন তাহলে করবে। কিন্তু ফুটেজ সেই প্রকাশ- শক্ত হাতে হাতে। উনি সিসিটিভি ফুটেজটা হ্যাঁ, রিলিজ তাহলে করতে ফুটেজ পারবেন প্রকাশ করে না। দিলেই তো হয়। দেখুন, ধরুন আমি একটি বড় কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি খুব সৎভাবে নিষ্ঠার সঙ্গে সেটা করলাম। করার পর কেউ একজন বললেন যে না মশাই, আপনি ঠিক ব্যাপারটা ভালোভাবে করেননি, আপনি অসৎভাবে করেছেন। আমি যদি সত্যি সৎ হয়ে থাকবো, আমি তো আমার সততাটাকে প্রমাণ করব। আমি নিজে যে সিসিটিভি ক্যামেরা দিয়ে গোটা সিকিউরিটির ব্যবস্থা করলাম, ট্রান্সপারেন্সির এত কথা বললাম, তাহলে আমি কি সেই গোটাটাকে আমি লুকিয়ে রাখার জন্য করলাম? ফুটেজের ব্যবস্থা তাহলে কেন হলো? ক্যামেরা কেন লাগানো হয়েছিল? ওই ফুটেজ দিয়ে কি আমি বাড়িতে এটাকে লুকিয়ে রেখে পরে কোথাও বিক্রি করব? যেভাবে আমাদের পরমাণুর গবেষণার ফাইলগুলো বিক্রি হয়ে গেছে বাইরে, তো ওই ফুটেজগুলো কি কারণে রেখে দিচ্ছে নির্বাচন কমিশন? জ্ঞানেশ কুমার যদি এতই সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তিনি কোনো রকম বায়াস ছাড়া, কোনো রকম অন্যায় ছাড়া, কোনো রকম বেআইনি কাজ যদি না করে থাকেন, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিক না। করে আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ তাকে মিথ্যা প্রমাণ করার দায় বা দায়িত্ব জ্ঞানেশ কুমারকে নিতে হবে। তিনি নিয়ে প্রকাশ করে দেখিয়ে দিক যে তৃণমূল কংগ্রেস আদ্যন্ত মিথ্যা কথা বলছে। এইটুকু কেন তারা করতে পারছে না? কারণ এমন নয় যে নির্বাচন কমিশন এটা করেনি। আপনাদের খেয়াল থাকবে, হাওড়ার উদয়নারায়ণপুরের একজন 80 বছর বয়সের বৃদ্ধ মানুষ, তিনি বুথের ভোট দিতে গিয়ে তিনি মারা গেছিলেন। অসুস্থ হয়ে একদম। তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী ধাক্কা মেরেছে, যে কারণে তিনি মারা যান। নির্বাচন কমিশন 2 ঘন্টার মধ্যে ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দেয় যে না, কেন্দ্রীয় বাহিনী কোনো রকম সেখানে ধাক্কা টাক্কা কিছু দেয়নি। এটা যদি তারা শতপ্রণোদিতভাবে করতে পারে, তাহলে এত বড় অভিযোগ যেখানে আমরা বারবার করে তুলছি, তারা এটা কেন করতে পারছে না? এখানেই স্পষ্ট বোঝা যায় যে তাদের লুকোনোর আছে, এবং শুধু লুকোনোর আছে তাই নয়, অনেক কিছু লুকোনোর আছে। তারা যদি ফুটেজ প্রকাশ করে দেয়, এই সরকারটাই পড়ে যাবে। যেমন এইখানেই প্রমাণ হয়ে গেল, মানে এখানেই এই মোটামুটি বোঝা গেল, এই যে উদয়নারায়ণপুরে যে বৃদ্ধ মৃত্যুর ব্যাপারটায় যে অভিযোগটা করেছিল, এই যে তৃণমূল করে সমর্থিত। তার পরিবারের লোক করেছে। পরিবার মানেই তৃণমূলের সমর্থিত। তো মানে আপনি মেনে নিচ্ছেন বাংলা সব একদম। পরিবার তৃণমূল না সমর্থিত? না, তা হবে কেন? সব হবে এটা কেন? জানলেন কি করে? সহজই অনুমেয়, কি করে? সহজই অনুমেয়। কি করে? কারণ এইভাবে একটা অভিযোগ করে সেই ভূত কেন্দ্রে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছিল, কিন্তু তৎকালীন সেই ভিডিও ফুটেজ তাহলে এটা কেন তাহলে করছেন? প্রকাশ করে। তাহলে এটা করতে কেন পারছেন করছেন না? এবার নির্বাচন যখন ওটা কমিশন করতে নিশ্চয়ই ওটা বুঝেছেন। কি বুঝেছেন? যে বলুন, বলুন। এখানে যে প্রকাশ এরকম- করা যাবে না, এখানে কি প্রকাশ বুঝে- করলে এটা সমস্যা এটা হয়ে প্রকাশ যাবে। না, করলে প্রকাশ করা এটা যাবে না। প্রকাশ করলে জনতা তাড়া করে জুতো মারবে। বিজেপির ওই জন্য নেতাদের প্রকাশ করছে সমস্যা না। হয়ে যাবে। So-called সরকারটা নির্বাচিত শুধু নেতা। পড়ে যাবে তাই না, বিজেপি নেতাদের জুতো দিয়ে তাড়া করবে, ওই জন্য না প্রকাশ না, করছে না। এ তো বিজেপি নেতাদের তো কোনো ফাংশন নেই। এ তো নেই তো, নির্বাচন- তাহলে আপনারা তাহলে দাবি আবার সমর্থন বিজেপি করুন। নেতা এখানে ঠিক, আসছে। আমি একমত, কমিশন আপনাদের বিজেপির ফাংশন নেই। frontal না, cell-এর মতো তাহলে behave তাহলে করছে। আপনার দাবি সমর্থন করুন। আপনাদের তো একটা মানে এনডিএ সবচেয়ে বড় অংশীদার এখন ঘাতক দল হয়ে গেছে বিজেপি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনাদের ডিরেক্টলি এনডিএ তে জয়েন করে নিয়েছে। না না, এটা তো তারপর থেকে তো 2024-এর নির্বাচনে যখন বিজেপি 400 পার বলার পরে 234-এ আটকে গেলে, 234 না 240, সেই 240-এ আটকে যাওয়ার পরে তো ইসিআই তো কমপ্লিটলি বিজেপিকে জয়েন করে নিয়েছে। আপনাদের এটা ফ্রন্টাল সেল হয়ে গেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মানে এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো রকম মানে প্রিটেনশনের মধ্যেও নেই, মানে দেখানোরও চেষ্টা করে না যে তারা নিউট্রাল। তারা সামনাসামনি তারা দেখাচ্ছে যে তারা নিউট্রালি কাজ করবেন না। কোর্টে যান, কোর্ট আছে,
কোর্টে যান, কোর্টে গিয়ে সরকার তৃণমূল বা কংগ্রেস যা আছে কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন যে এরকম আমাদের ভিডিও ফুটেজ সেটা তো বলা হয়েইছে, সিসিটিভি প্রকাশ করতে আরে সে হবে। নিয়ে তো মামলা করা হয়েইছে। প্রশ্নটা তো কোর্ট কি বলবে, হিয়ারিং হয়ে কি বলবে সেটা নয়। প্রশ্নটা হচ্ছে আপনারা কেন এই দাবিকে সমর্থন করছেন না? আমরা কেন করবো? কেন আমাদের করছেন না? আমাদের অভিযোগটা আপনাদের নেই, আপনাদের নেই তো, এই আপনাদের অভিযোগটা লুকোনোর নেই। কিছু আছে? আপনাদের কি লুকোনোর কিছু আছে? আমাদের লোক আবার থাকবে নেই তো, তাহলে দাবিটা আমরা- সমর্থন করুন। কেন দাবি সমর্থন? যাক বাবা, লুকোনোর দাবি যদি তাই না তো থাকে- সঠিক নয়। বুঝলাম, দাবিটাই তো দাবিটা সঠিক আমি নয়। মেনে নিলাম, CCTV দাবিটা কেন ধরা লাগা যাক। হয়েছে? তাহলে সিসিটিভিটা রেখেছিলেন কেন? আবার সিসিটিভি, সিসিটিভিটা তো কসমেটিক কারণে তাহলে লাগানো যেতে পারে না। সিসিটিভিটা কেন লাগানো হয়েছে? কোর্টে যান, যাক তার জন্য বাবা। কোর্ট আছে, কোর্ট যা আমাদের বলার আদালত বলবে, আছে। আপনাদের কোর্ট উপরে যা বলার একটা বলবে, আপনাদের allegation উত্তরটা কি? করছে, আবার আমাদের আপনারা উত্তর, জানাবেন না। আমাদের কি উত্তর দেয়? আমার তো কোনো অভিযোগ সিসিটিভিটা নেই। ওখানে লাগিয়েছিলেন এবারে কেন? এবারে মানে স্বচ্ছতার মধ্য দিয়ে, হ্যাঁ, তা সেই স্বচ্ছতার সঠিক- প্রমাণটা কোথায়? স্বচ্ছতা এবং সঠিকভাবে ভোট হয়েছে। হ্যাঁ, তা আমাদের ফুটেজটা কোনো- প্রকাশ করে দিয়ে না, প্রমাণ না, করে না, দিন। কেন আমরা যাব? আমাদের তো যাক কোনো বাবা। অভিযোগ নেই, আমাদের অভিযোগ নেই সেখানে আমরা কেন আপনারা বলবো? বলছেন স্বচ্ছ, আমরা বলছি না হয়নি, তাহলে আপনার বলা তা উচিত আমরা যে যখন প্রকাশ করে বলছেন, দিলাম। আমাদের যখন সংশয় আছে, হুম। আমাদের যখন সন্দেহ আছে, আছে তো। তাহলে সন্দেহটা আমরা কোর্টে যান। আরে কোর্টে তো যাওয়া হ্যাঁ, হয়েছে, এই তো কথা। অবশ্যই হয়েছে। তাহলে বিজেপির কি সন্দেহ আবার নেই? না, আমাদের নেই তো, সন্দেহ নেই নেই তো। না। কেন তাহলে আপনারা নেই? দাবিটা এই সমর্থন করে দিন। discussion-এ কোথাও আচ্ছা, কিছু বেশ lead বেশ হচ্ছে বেশ, না। আমরা সুধীর বাবু, এ তো চলতেই থাকবে, এই যুক্তি তর্ক চলতেই থাকবে। কিন্তু আমাদের প্রশ্ন যে এই যে আমাদের রাজ্যে এবারে প্রথমবার শাসক এবং বিরোধী মানুষজন বলছেন, শাসক এবং বিরোধী দুটোই বিজেপি, এটা কি করে হয়? কাকে আপনি বিজেপি বলতে? শাসক তো বিজেপি, এবার বিরোধী বিজেপিটা কোথায় পেলেন? না, মানুষজন তো তাই বলছেন যে এখানে এই যে তৃণমূলের দুটো ভাগ, মানুষ তো জানতে চাইছে যে কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল, এবং ঋতব্রত তৃণমূলের সব কিন্তু রিমোট কন্ট্রোল আপনাদের হাতে। না না, এটা তো ওই যে ওই এক অনুমানে, কোনো মানুষই বলছে না। অনির্বাণ, কিছু মানুষ বলছে, দেখুন, কিছু মানুষ বলছে তো, সেই কিছু মানুষ কিছুটার, হ্যাঁ, সেই কিছুটার, তৃণমূলপন্থী কিছু মানুষ বলছে। আচ্ছা বুঝলাম। না না, তৃণমূলপন্থী কিছু মানুষ বলছে। আচ্ছা, বেশ। আচ্ছা, এই কিছুটার মধ্যে তৃণমূল তো আছে বটেই। এই তুমি কোন কিছুটার পন্থী মধ্যে আগে সেটা বলো, তারপর তুমি বলো, উত্তরটা দাও। কে কে? তৃণমূলপন্থী কিছু মানুষজন না বলছে। না, আমি বুঝলাম তৃণমূলের যারা সমর্থক তারা বলছেন, সে তো বটেই বলছেন। এমনকি বিজেপির যারা আদি বিজেপি তারা পর্যন্ত বলছে। এবার এই আদি বিজেপিরা যা যা বলছে সেটা দেখুন সভ্য সমাজে বলা যায় না। আপনাদের নেতাদের নিয়েই বলছে, এটা আমরা কেউ বলছি না। আজকে শ্রমিক ভট্টাচার্য গত 2 মাসের মধ্যে 3 বারে 3 রকম কথা বলেছেন। প্রথমে বললেন কারো জন্য দরজা খোলা হবে না, তারপরে বললেন আচ্ছা ভালো তৃণমূলের জন্য একটু হলেও খুলতে পারি, তারপরে প্রকাশচিক বড়াইকদের হাতে পতাকা ধরিয়ে বলছেন এনারা হচ্ছেন বিদগ্ধ গুণী ব্যক্তিত্ব। তো এই 3 বারের যে তার বয়ান বদল, এটা নিয়ে আপনাদের দলের লোকরা যা যা বলেছে সমাজ মাধ্যমে রয়েছে, এটা আমাদের কারো বলার দরকার পড়ছে না। আমরা জাস্ট দেখছি যে আপনাদের যে দ্বিচারিতা বা ত্রিচারিতাও বলা যেতে পারে, 3 বার কথা বদলেছেন। এই বদলের যে প্রভাব, এটার একটাই মানে দাঁড়ায় যে বাংলার যারা বিজেপি নেতা, দিল্লির বিজেপি নেতারা তাদেরকে চাকর বাকর মনে করে। কে শ্রমিক ভট্টাচার্য, কে সুকান্ত মজুমদার, কে দিলীপ ঘোষ, তাদেরকে এরা ন্যূনতম পাত্তাও দেয় না। উঠতে বললে তারা উঠবে, বসতে বললে বসবে, যদি বলে 4 পায়ে হামাগুড়ি দাও তাহলে তাই হামাগুড়ি দেবে, এদের কিচ্ছু যায় আসে না। কোনো ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে কোনো বাঙালির পক্ষে বিজেপি করাটা সম্ভব নয়। সব দলের বহু দোষ থাকতে পারে, দোষে গুণে দল, দোষে গুণে মানুষ, কিন্তু বিজেপি বাংলায় করতে হলে, বাঙালি হয়ে করতে হলে মেরুদণ্ডটা সম্পূর্ণরূপে বিকিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক শর্ত। বলুন, তারপরে বিতাদির কাছে আসবো। বলুন। দেখুন, কোনো বিজেপির লোকেরা, কোনো বিজেপির কর্মী বা কার্যকর্তারা এরকম কোনো মনোভাব পোষণ করেনি। কারণ বিজেপি কার্যকর্তারা তারা সেই বিজেপি এবং গৈরিক শিক্ষা দীক্ষায় তারা কিন্তু আজকে কর্মী বা কার্যকর্তা হয়েছে। তারা জানে যে আমাদের নেতৃত্ব বা দলীয় বা সাংগঠনিক অনুশাসনের মধ্য দিয়ে আমাদের দল চলে। আমাদের ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। শৃঙ্খলাবিহীনভাবে এখানে কোনো কর্মী, কোনো কার্যকর্তা চলে না। আপনারা যে অভিযোগ করলেন, আমার বন্ধু যে অভিযোগ করলো, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। কোনো বিজেপি কার্যকর্তা আমাদের নেতৃত্ব বা সংগঠন বা দলের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য পোষণ করেনি বা করে না। না ঠিক বলেছেন, শৃঙ্খলের কথা আচ্ছা, বলেছেন না। এবার শৃঙ্খলটা মানে কোথায় বাঁধা থাকে সেটা আর বললাম না, যতই হোক সিনিয়র ব্যক্তিত্ব। শ্রমিক ভট্টাচার্যের নিজের রাজ্যের বিজেপি কোন পথে চলবে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার 1 বিন্দু ক্ষমতা আছে? 1 বিন্দু? মারাত্মক কথা বললো অনির্বাণ, বলুন। না না, এটা আমাদের তো সাংগঠনিক আমাদের সিদ্ধান্ত। আমাদের শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হতে পারে, আমাদের তার মানে ওনার কোনো ক্ষমতা না নেই? না না না, কেন ক্ষমতা নেই? আছে। উনি আমাদের সভাপতি, আমাদের প্রদেশের সর্বোচ্চ। উনি তো বলেছিলেন তৃণমূলের কাউকে নেব না, বলেছিলেন তো?
এটা তার সিদ্ধান্ত ছিল। উনি হচ্ছেন সর্বোচ্চ, ঠিক। কিন্তু ওনাকে কোনো রকম মন্তব্য বা কোনো রকম সিদ্ধান্ত নিতে গেলে আমাদের দলীয় সংগঠন আমি ওটাই বলছিলাম, কি ওটাই আছে? বলছিলাম, তার কোনো সেখানে ক্ষমতা নেই। আলোচনার মধ্য দিয়ে তিনি নেবেন। শ্রমিক ভট্টাচার্য যখন এখানে তো বলেছিলেন, স্বৈরাচারী চলে না, শ্রমিক- এটা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস নয়, আচ্ছা। কোনো পারিবারিক দল নয়। আচ্ছা। আপনাদের কোনো- মুখ্যমন্ত্রী তৃণমূল, শ্রমিক পরিবহন মন্ত্রী ভট্টাচার্য তৃণমূল, যখন আর একটা কি বলেছিলেন মন্ত্রী সে যে সিপিএম, ম্যানেজিং ডিরেক্টর বিজেপিটা কোথায়? বিজেপি সিদ্ধান্ত নেবেন। তৃণমূলীকরণ করতে দেবেন না, তখন কি তার আগে তিনি তার সংগঠন এবং সোকল ডিসিপ্লিন পার্টির মতামত নিয়ে বলেছিলেন কি না নিয়ে বলেছিলেন? ওনার তো একটা স্টেটমেন্ট মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে আমি বিজেপি তৃণমূলীকরণ করতে দেব না, আমি তৃণমূল থেকে কাউকে নেব না। সেই স্টেটমেন্ট করার আগে উনি তো ভালো বক্তা, কিন্তু সেই বক্তব্য রাখার আগে উনি কি ওনার ইন্টারনাল টিমের মধ্যে আলোচনা করে রেখেছিলেন, নাকি নিজের মনে হলো এই জন্য বলে দিলেন? আর যদি আলোচনা করে ওই বক্তব্য রেখে থাকেন, তাহলে 1 মাসের মধ্যে সেটাকে আবার বদলে ফেলতে কেন হলো? তৃণমূল থেকে লোক নামার কেন প্রয়োজন পড়লো? নাম্বার 1। নাম্বার 2, আপনি একটা ক্লাস 2 এর বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলে দেবে এই যে 65 জন বিধায়ক হঠাৎ করে ঋতব্রত মানে বালিশ তৃণমূলে চলে গেছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর পেছনে যে বিজেপির মেশিনারি কাজ করেছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং ওদের যে আর্থিক সম্পত্তি রয়েছে সেটা কাজ করেছে, এটা কিন্তু একটা ছোট স্কুলের বাচ্চাও বলে দেবে। হঠাৎ করে ওভারনাইট তাদের মনে হয়নি যে অভিষেক ব্যানার্জি ভীষণ খারাপ নেতা, মমতা ব্যানার্জির সাথে কাজ করা যায় না, এখানে আর কাজ করা যায় না, এখানে আর থাকা বলছেন যায় না। মিতালি আপনি? ওরা ওয়েট করছিল ইলেকশন রেজাল্টের জন্য, এবং ইলেকশন রেজাল্টের পরে তারা তাদের নিয়ে কাজ এটা যদি করেছে। প্রি প্ল্যান্ড হয়ে থাকে তুমি আগে থেকে বুঝতে পারোনি যে এই জিনিস, না পারিনি, এটা একদম এটা এই মেনে না। বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, মেনে এত না বড় নেওয়ার- বেইমানি। হ্যাঁ না পারিনি। দেখুন বেইমানিটা আগে থেকে সবসময় বুঝতে পারা যে যায় এমনটা তো নয়। এবার এখানে একটাই কথা বলার, যে মানুষের ওপর বিশ্বাস রাখাটা অন্যায় হিসেবে ধরা হবে, নাকি যে বিশ্বাস রেখেছে তার পিঠে ছুরি মারাটা অন্যায় হিসেবে ধরা হবে? হ্যাঁ, আমরা বেইমানদের আমরা বুঝতে পারিনি, আমরা মেনে নিচ্ছি, তাতে আমরা বোকা হতে পারি, কিন্তু তাতে আমরা কিন্তু খারাপ হয়ে যাই না। কারণ বিশ্বাসঘাতক কথা করাটা খারাপ, সেটা করাটা অন্যায়। একটা মানুষ যদি আরেকজন মানুষের ওপর ভরসা রাখে, বিশ্বাস রাখে, সেটাকে অন্যায় বলা যায় না। আর দ্বিতীয় কথা, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে শ্রমিক ভট্টাচার্য এত বড় বড় কথাবার্তা বলেছেন, অনেকে আবার এটাকে বাতেলা বলে থাকেন, আমি বলছি না, অনেকে বলে থাকেন। আজকে বিজেপির যে সরকার গঠন হয়েছে তার মন্ত্রিসভার দিকে তাকিয়ে দেখুন তো, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে 70% মন্ত্রী তৃণমূলের। আজকে কোন তৃণমূল ভালো, কোন তৃণমূল খারাপ, এটার যদি একটা কাট অফ ডেট আমি জানতে চাই, সেই কাট অফ ডেটটা কোনটা? আজকে বিজেপির মধ্যে যাদের আপনি দেখতে পাচ্ছেন শীর্ষ নেতৃত্ব হিসেবে, তাদের 80% তো হয় তৃণমূল থেকে গেছে, নয় সিপিএম থেকে গেছে, 1-2 জন কংগ্রেস থাকলেও থাকতে পারেন। এবার প্রপার বিজেপি বলতে যারা, তাদেরই তো কোনো জায়গা নেই বিজেপিতে। সুতরাং এরপরে যাকে সুকান্ত মজুমদার গরুচোর বলছেন, তিনি রাজ্যসভা সাংসদ হচ্ছেন, এরপরে আরও যাদেরকে চোর বলে ডিম ফিম ছুঁড়ে বেড়াচ্ছেন বিজেপির কর্মীরা, আপনারা কিন্তু সাবধান হয়ে যান। এই লোকগুলোই আপনাদেরই নেতা হবে, তারপর আপনাদের আর ডিম ফিম ছুড়বে না, আপনাদের অনেক কিছু ছুঁড়ে ফেলে দিতে পারে। সুতরাং ছোড়ার আগে আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু বাংলার মানুষ এই দৃশ্য কোনোদিন দেখতে চাইবে না, কিন্তু কারণ তারা প্রচুর প্রত্যাশা নিয়ে কিন্তু প্রথমবার বাংলায় বিজেপি সরকারকে তারা এনেছে। এবার আমরা যে টপিকে এবং যা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের দেশে প্রথমবার, আমি আসবো, আমাদের দেশে প্রথমবার হাইড্রোজেন ট্রেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই হাইড্রোজেন ট্রেনটা কি, আমি বলবো। কিন্তু হাইড্রোজেন ট্রেন আজ প্রধানমন্ত্রী হরিয়ানায় উদ্বোধন করেছেন, এবং জিন থেকে সোনিপত পর্যন্ত যে ছবি আপনারা দেখছেন, জিন থেকে সোনিপত পর্যন্ত চলবে এই হাইড্রোজেন ট্রেন। ডিজেলে চলতো আগে, সাধারণত ডিজেলে, এবং আপনারা প্রত্যেকে জানেন ইলেকট্রিক ট্রেন এবং ডিজেল ট্রেন দেখে কিন্তু আমরা অভ্যস্ত। এবং এই যে হাইড্রোজেন ট্রেন, এর ডিজেলের বিদ্যুৎ চালিত ট্রেনের চেয়ে কার্য পদ্ধতি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকের ছবি, যেখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আপনাদের মনে প্রশ্ন, এই হাইড্রোজেন ট্রেন কি? হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি ব্যবহার করে এই ট্রেনের ভেতরেই বিদ্যুৎ তৈরি করা যায়, যার ফলে এই পদ্ধতি হলে কোনো ধোঁয়া বা কোনো বিষাক্ত কার্বন কিন্তু বেরোবে না, যেটা অন্য ক্ষেত্রে কিন্তু বেরোয়, যার ফলে ক্লিন এনার্জি ইন রেলওয়েজ। এই কনসেপ্টের জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এই হাইড্রোজেন ট্রেন আজ উদ্বোধন করেছেন। এবং এই ট্রেনের চালিকা শক্তি হিসেবে কাজ করবে 1200 কিলোওয়াট প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। প্রধানমন্ত্রী আজ নিঃসন্দেহে দেশবাসীকে প্রথমবার এই হাইড্রোজেন ট্রেন কিন্তু উপহার দিয়েছে। আমি সুধাময়দা,
বিজেপি সরকার, প্রধানমন্ত্রী, এবং দেখছেন আজকে সেই ছবি, প্রথমবার হাইড্রোজেন ট্রেন পেল ভারতবর্ষ। সুধমাদা, খুব সংক্ষেপে। দেখুন, হাইড্রোজেন যে ট্রেন যে উদ্বোধন হলো আজকে, এটার মূলত কয়েকটি গুণগত বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে পরিবেশ দূষণের দিকটা খুব সূক্ষ্মভাবে দেখা হয়েছে, এবং দ্বিতীয়ত যেটা খনিজ যে ডিজেল, সেটাও আস্তে আস্তে যে ঘাটতির দিকে আসছে, সেই জায়গাটা যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, এবং বিদ্যুৎ যে জায়গাটায় আসছে যাতে এই খরচাটা না হয়, এই দিকটা লক্ষ্য রেখে, এবং মানুষের পরিষেবা যাতে আরও গতিশীল হয়, সেই দিকটা নজর রেখেই কিন্তু আজকে হাইড্রোজেন ট্রেন উদ্বোধন করা হয়েছে। মিতাদি, দেখুন, ক্লিন এনার্জির কথা আমরা সবাই বলি, ক্লিন এনার্জি আমাদের একটা রিকোয়ারমেন্ট, হাইড্রোজেন ট্রেন এসেছে, কিন্তু এমন একটা দিনে এলো যেদিন মুর্শিদাবাদে আজকে ট্রেনের আবার দুর্ঘটনা হয়, ক্ল্যাশ হয়, অ্যাক্সিডেন্ট হয়, এবং সেখানে বহু মানুষের প্রাণ যায়। তো আপনি বেসিক পরিষেবার মধ্যে সেফটি দেখছেন না, হেলথ অ্যান্ড সেফটি দেখছেন না, আর অন্যদিকে আপনি কোথাও বলছেন বুলেট ট্রেন, কোথাও বলছেন হাইড্রোজেন ট্রেন। টেকনোলজি আনুন, কিন্তু সবচেয়ে আগে আপনি বেসিক সেফটি ইনশোর করুন। এমন একটি দিনে হাইড্রোজেন ট্রেনের প্রথম ইনঅগারেশন করলেন প্রধানমন্ত্রী মোদীজি, যেদিন মুর্শিদাবাদে আবার একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবং একটা রাজনাথ সিং এর একটা স্টেটমেন্ট ভাইরাল গেছিল, বেশ কিছু বছর আগেকার স্টেটমেন্ট। উনি বলেছিলেন যে আমাদের মন্ত্রীরা, আমরা যখনই কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয় আমরা বলি যে রেলওয়ে মিনিস্টারের রেজিগনেশন, পদত্যাগের দাবি জানাই। উনি বলেছিলেন আমরা তো ইউপিএ 2 এর সরকার নই বা ইউপিএ 1 এর সরকার নই, এখানে অ্যাকাউন্টেবিলিটি রেজিগনেশন দিয়ে, পদত্যাগ দিয়ে হয় না। তাই এখানে নিটের পেপার লিক যখন হয়ে যায় তখন এডুকেশন মিনিস্টার রেজিগনেশন দেন না, যখন ইকোনমিক ডিস্ট্রেস হয়ে যায়, রুপির ভ্যালু এরকম ভাবে ফল করে, তখন ফিনান্স মিনিস্টার রেজিগনেশন দেয় না, ট্রেনের অ্যাক্সিডেন্ট যখন হয় তখন রেলওয়ে মিনিস্টারও রেজিগনেশন দেন না, কারণ এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, পদত্যাগের দাবি করা যাবে না। রাজনাথ সিং নিজে বলে দিয়েছেন আমরা তো ইউপিএ সরকার নয় যেখানে রেজিগনেশন দেওয়া হবে। বেশ, অনির্বাণ, হাইড্রোজেন ট্রেন এবং যেদিনই উদ্বোধন হলো এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু আজকে মুর্শিদাবাদে ঘটে গেল। দেখুন, সহজ বাংলায় এটাকে বলে গ্যাস দেওয়া। এই সরকারের কাজ হচ্ছে গ্যাস দেওয়া। রেলের সার্ভিস কোন জায়গায় পৌঁছেছে, এটা সহজ লোকাল ট্রেন টাইমে চলে না, এই নাকি হাইড্রোজেন গ্যাস দিয়ে ট্রেন চালিয়ে আমাদের উদ্ধার করে দেবে। এই কোভিডের পর থেকে, বিশেষ করে কোভিডের সময় মোটামুটি সাধারণ মানুষ যে ধরনের ট্রেনগুলোতে বেশি চাপতেন, গরিব মানুষ তো বটেই, তার ভাড়া যে জায়গায় পৌঁছেছে, সেই সব ট্রেনের সার্ভিস যে মানে ভয়ঙ্কর দুরবস্থায় চলে গেছে, সেসব দিকে কোনো নজর নেই। লোকাল ট্রেন বলুন, নর্মাল এক্সপ্রেস ট্রেন বলুন, এমনি সুপারফাস্ট ট্রেন যেগুলোতে সাধারণ মানুষের যাতায়াত অনেক বেশি, তার সার্ভিস ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। আর দামি ট্রেনগুলোর দাম বাড়িয়েই চলেছে, আর লোকটি খালি যাকে কোটান কোট গ্যাস দেওয়া বলে, সে গ্যাস দেওয়া দিয়ে চালাচ্ছে। রেলের ওপর যে সাধারণ মানুষ নির্ভরশীল, তাদের পরিষেবার যা হাল, আপনি যে কোনো স্টেশনে চলে যান, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন, আমাদের কথা শুনবার দরকার নেই। বিজেপির নামে যা যা বলবে আপনাকে আমি কথা দিচ্ছি, বিপ বিপ ছাড়া আপনি শোনাতে পারবেন। বেশ, আমাদের সময় একদম শেষ। সুধময়দা, গ্যাস একদম হাইড্রোজেন ট্রেনের নামে গ্যাস দিচ্ছে, বলুন, খুব সংক্ষেপে বলবেন, বলুন। গ্যাস নয়, ওটা তো বললাম এটাই, যে পরিবেশ দূষণের ব্যাপার রয়েছে, যে ফুয়েলের ব্যাপারটা রয়েছে, যে ডিজেল, এইগুলোর দিকে তাকিয়ে এবং মানুষের পরিষেবা দেওয়া নেই, মানুষের আরো উন্নত পরিষেবা, আরো গতিশীল। আজকে ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য রেলওয়ে মিনিস্টার পদত্যাগ করবেন কি করবেন না? শুনুন, এত বড় দেশে এত রেল চলছে, এই বিচ্ছিন্ন ঘটনা, যদিও দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা কাম্য আমাদের নয়, কিন্তু এই দুর্ঘটনা এটা ঘটতেই পারে, মানে আপনারা তার জন্য রেল তো করতে পারেন, আপনাদের মিনিস্টার কখনো পদত্যাগ করবে না, কখনো অ্যাকাউন্টেবিলিটি। পদত্যাগটা তো সমাধানের রাস্তা নয়, পদত্যাগ করলে কি সমাধান হয়ে গেল? মানে হেডস উইল নেভার রুল। বেশ, আমাদের তিনজনকে কিন্তু অনেক ধন্যবাদ। সুধময়দা, মিতাদি এবং অনির্বাণ, তিনজনকেই বাংলার কথায় আজকে আসবার জন্য অনেক ধন্যবাদ। তাহলে আজকের পর্বে আমরা আপনাদের সামনে ঘণ্টাখানেক বাংলার কথা, অর্থাৎ বাংলার অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, যে খবরের ভেতরের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনাদের জানাবার জন্য এবং জানবার জন্য আমরা কিন্তু আজকের পর্বে রাখলাম। কেমন লাগছে অনুষ্ঠান আপনারা জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।